This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি, অন্যদিকে নিউজ ডেস্ক থেকে রয়েছেন আমার সহকর্মী শুভজিৎ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হবে, এবার আইন ভাঙা সেনা ট্রাকের দিনভর গতিবিধিতে নজর কলকাতা পুলিশের। কোন কোন রাস্তায় সিগন্যাল মানেনি সেনা ট্রাক, সেই রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এবং তা প্রকাশ্যেও আনা হবে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুশোভন। সুশোভন, এই বিষয়টাতে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ পুলিশের পক্ষ থেকে আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই সেনা ট্রাককে ঘিরে? মানে আমার প্রশ্ন যে সেনা আর কলকাতা পুলিশের সংঘাত কি আরো বাড়ছে ক্রমশ? কলকাতা ট্রাফিক পুলিশ যেটা মূলত দেখছে যে গতকাল যখন এই ঘটনা ঘটলো তার আগে সেই ট্রাক কোথা থেকে বেরিয়েছিল, কোন কোন সিগন্যালে দাঁড়িয়েছিল বা আদেও দাঁড়িয়েছিল কিনা, এবং সিগন্যাল সেখানে কি অবস্থায় ছিল এবং সেই ট্রাক সেই সিগন্যাল কিভাবে ক্রস করছে। তার কারণ কলকাতা পুলিশ সূত্রে খবর যে মহাকরণের সামনে যখন সেই ট্রাক আসে তখন কর্তব্যরত পুলিশ অফিসার সে কিন্তু হাত দেখায় বা গাড়ি ধীর গতিতে করতে বলে। তার কারণ তার পেছনে ছিল পুলিশ কমিশনারের গাড়ি, সে কলকাতা পুলিশকে কার্যত উপেক্ষা করে এগিয়ে যায়। পরবর্তীকালে যখন মহাকরণ ক্রস করে সিগন্যালের কাছে আসে যেখানে রাইট টার্ন নেই, সেখানেও কিন্তু তাকে বলা হয় যে এটা রাইট টার্ন নেই এবং তারপরেও কিন্তু সে রাইট টার্নের চেষ্টা হয়। অর্থাৎ দুবার কিন্তু কলকাতা পুলিশের যে নির্দেশ সেটা অমান্য করে। আর এরকম কোন নির্দেশ ট্রাফিক সিগন্যাল যেখানে থাকে যে কোন রকম নির্দেশ অমান্য করেছে কিনা সেটা কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে। একদম, অনেক ধন্যবাদ সুশোভন। অর্থাৎ একটা সিগন্যাল নয়, আগে যে রাস্তা দিয়ে সেনা ট্রাক এসেছে আগের কোন সিগন্যালে সে নিয়ম লঙ্ঘন করেছে কিনা, এইরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তাকে বাধা দেওয়া হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় এবার পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ সুশোভন। আর ঠিক যে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে সেনার ট্রাক চালকের বিরুদ্ধে, সেই সেনা কর্মীর বিরুদ্ধে যখন মাত্র 4 ঘন্টা এফআইআর, তখন পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করতে দেরি কেন? মানে শওকত মোল্লার কনভয়ের যে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হলো সেখানে এফআইআর করতে এতটা সময় লাগলো কেন? সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এখানেই তো প্রশ্ন উঠছে, দু জায়গায় পুলিশের দু রকমের ভূমিকা কেন? দেখো, যখন গতকাল দুর্ঘটনা ঘটে প্রাথমিকভাবে একটি মামলা রুজু করা হয়, তার কারণ দুর্ঘটনা তৎক্ষণাৎই ওই ব্যক্তির মৃত্যু হয়নি। পরবর্তীতে ওই ব্যক্তির মৃত্যুর পর সেই ধারা, অর্থাৎ যে ধারায় মামলা করা হয়েছে সেই ধারা অ্যামেন্ড করা হয়েছে, অর্থাৎ সংযোজন করা হয়েছে এবং এক্ষেত্রে মামলা রুজু হয়েছে পুলিশের সেই যে গাড়ি পাইলট কার, সেই পাইলট কারের চালকের বিরুদ্ধে। এবং সেই চালক এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন, তার কারণ দুর্ঘটনায় তিনিও জখম হয়েছেন। তার সুস্থ হওয়ার অপেক্ষা করছে পুলিশ। হাসপাতাল থেকে তাকে ছাড়া হলেই তাকে গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সেই গাড়ি চালানোর জন্য মানুষের জীবনহানির আশঙ্কা, জীবন সংশয়ের আশঙ্কা এবং সম্পত্তি নষ্ট করার এই যে ধারাগুলি বেসিক ধারা বলা হয় সাধারণত যে কোনো দুর্ঘটনাতে এই ধারা যুক্ত করা, সেই ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে অর্থাৎ পুলিশের সেই কনভয়ের গাড়িটি, সেই গাড়িটিরও আজকে ফরেনসিক পরীক্ষা করা হবে বলেই জানা যাচ্ছে। শুধুমাত্র এবং আরো একটা বিষয় সুজয়, এই গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট অলরেডি বাতিল করে দেওয়া হয়েছিল মোটর ভেহিকেলের তরফে, তারপরেও সেই গাড়ি পুলিশের কনভয়। একেবারে দেখো, দুটো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এক হচ্ছে গাড়িটি মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ 15 বছরের বেশি, গাড়িটিকে ব্লক করে দিয়েছিল রাজ্য পরিবহন দপ্তর। এক, দ্বিতীয় হচ্ছে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি আবার কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক কর্মী। অর্থাৎ একদিকে যেমন এই গাড়িটি যেমন এক্সপায়ার্ড গাড়ি অর্থাৎ বাতিল করে দেওয়া গাড়ি, সেটা সরকারি কাজে ব্যবহার করা হচ্ছিল, আবার চালক চুক্তিভিত্তিক তিনি এই গাড়িটি চালাচ্ছিলেন। অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেখানে বিধায়ক যাচ্ছেন, রাস্তায় যে গাড়ি চলছে সেখানে সরকারি কাজে কীভাবে এই মেয়াদ উত্তীর্ণ গাড়ি ব্যবহার করা হচ্ছে, কীভাবে চুক্তিভিত্তিক কর্মীদেরকে কাজে লাগানো হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। এবং পুলিশ আজকে তদন্তের ক্ষেত্রে এখন যেটা দেখবে যে গাড়ির অ্যাক্সেল ভেঙে দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা মনে করছে, কিন্তু গাড়ির অন্য কোনো যান্ত্রিক সমস্যা ছিল কিনা সেটা জানার জন্য গাড়ির মেকানিক্যাল ফরেনসিক পরীক্ষা করা হবে। ফরেনসিক পরীক্ষা করে গাড়িটিকে দেখা হবে যে কী কী সমস্যা রয়েছে। একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ গাড়ি কেন কনভয় ব্যবহার করা হচ্ছিল সেটা নিয়েও পৃথকভাবে তদন্ত করা হচ্ছে, যে কীভাবে সরকারি কাজে এই মেয়াদ উত্তীর্ণ গাড়ি ব্যবহার করা হচ্ছে, কার সেক্ষেত্রে গাফিলতি রয়েছে, সেই বিষয়টিও কলকাতা পুলিশের তদন্তের আওতায় রয়েছে। ধন্যবাদ সুজয়।
অর্থাৎ এই মুহূর্তে আপনাদের যা যা সিচুয়েশন দেখালাম পরপর, এক্ষেত্রে পুলিশ যে তৎপর নয় সেটা আমরা বলতে পারবো না, তার কারণ গতকাল সেনার গাড়ি ধরতে পুলিশের তৎপরতা, 4 ঘন্টার মধ্যে এফআইআর করা আমরা দেখলাম। কিন্তু শওকত মোল্লার কনভয় থেকে পুলিশের যেই গাড়ি ধাক্কা মারলো বাইক আরোহীকে, তার মৃত্যু হলো, সেই গাড়িটা কি করে পুলিশ ব্যবহার করতে পারলো? তার কারণ মোটর ভেহিকেল সেই গাড়িকে বাতিল গাড়ির তালিকায় পাঠিয়ে দিয়েছিল। সে বাতিল গাড়ি পুলিশ বলেই কি ব্যবহার করতে পারলো? এক। আর দুই হচ্ছে, এক্ষেত্রে এফআইআর নয় কেন? আমি এ বিষয়ে একটু বিস্তারিতভাবে কথা বলবো। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, সরাসরি প্রশ্ন, যে পুলিশের এই যে দুরকম ভূমিকা দেখতে পাওয়া গেল, সে একটা ক্ষেত্রে 4 ঘন্টার মধ্যে, এক্ষেত্রে আর দ্বিতীয় বাতিল গাড়ি পুলিশ ব্যবহার করতে পারে? দেখো, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে বাতিল গাড়ি ব্যবহার করা তো দূরের কথা, বাতিল গাড়ি ব্যবহার করলে যদি আমি বাতিল গাড়ি করি, যে আমাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে, সেই গাড়ি নিয়ে যদি রাস্তায় নামি, তাহলে সেটা ক্রিমিনাল অফেন্স, মোটর ভেহিকলস অ্যাক্টে বলছে। এবং তারপর যদি সেই গাড়ি কোথাও অ্যাক্সিডেন্ট করে, তাহলে তো আরও ভয়ঙ্কর ধারা যোগ হবে, সেটা তুমি হও, আমি ওই, যে কেউ হোক। সাধারণ মানুষের জন্য এই নিয়ম প্রযোজ্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পুলিশ আইন রক্ষা করে, পুলিশ নজর রাখে রাস্তায় যে গাড়ি চলছে সেইখানে সেই গাড়িতে কারা কারা রয়েছেন, সেই গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, পলিউশন ঠিক আছে কিনা, ইন্স্যুরেন্স ঠিক আছে কিনা, তার রেজিস্ট্রেশন সঠিক সময় হয়েছে কিনা, এবং তার ফিটনেস সার্টিফিকেট আছে কিনা। এখানে পুলিশ বাতিল গাড়ি, সেই বাতিল গাড়ি কি না পাইলট কারে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এই পাইলট কার যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে পারে, গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারে, কোনো ভিআইপি হতে পারেন, তার ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। সেখানে এতটাই গুরুত্বপূর্ণ জায়গাতে একটি বাতিল গাড়ি, সেই বাতিল গাড়ি ব্যবহার করছে লালবাজার, যে লালবাজারের ওপর কলকাতার মতো এরকম একটি বড় শহরের যাবতীয় আইন শৃঙ্খলা দায়িত্ব রয়েছে, তারা নিজেরাই আইন ভেঙে সেখানে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। কাকে? খুব গুরুত্বপূর্ণ একজন অ্যাসেম্বলির মেম্বারকে, অর্থাৎ এমএলএকে, যিনি আইনসভার সদস্য, অর্থাৎ যেখানে আইন তৈরি হয়, অর্থাৎ আইনসভার সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে একটি বেআইনি গাড়ির পাইলট কার দিয়ে। কারা করছে? যাদের উপর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। সেই গাড়িটা এই ধরনের অ্যাক্সিডেন্ট করছে, মানে দুর্ঘটনা ঘটাচ্ছে। এবং তারপর পুলিশ কিন্তু চুপ, এখনো পর্যন্ত কোনো ফরেনসিক হয়নি, কিছু হয়নি। কেন পুলিশ চুপ? একদম কেন পুলিশ চুপ? এই প্রশ্নটা আমি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছে রাখবো। অরিন্দম বাবু, যে পুলিশ ধরবে রাস্তায় কোন কোন গাড়ি বাতিল, কোন কোন গাড়ির লাইসেন্স চলে গেছে, কোন কোন গাড়ি নানাবিধ সমস্যার মধ্যে, মানে আইন যে পুলিশ রক্ষা করবে, পুলিশ জানে যে তাকে ধরার কেউ নেই, সেই কারণে কি বাতিল গাড়ি পুলিশ ব্যবহার করতে পারে? আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা না ভাবা যায় না, জানেন। গতকালকে আমি দেখছিলাম যে একজন এমএলএ যেখানে যায় সেখানে আইন প্রণয়ন হয়, এই জানেন নতুন একটা আইন নিয়ে কত কিছু হচ্ছে, সেই এমএলএ একটা রেজিস্ট্রেশন নেই, সেই গাড়ি নিয়ে চলে বেড়াচ্ছে, এবং ডিউ টু দিস রিজন, ডিউ টু রাশ ড্রাইভিং এ তার একজন মৃত্যু হলো। আপনি মনে আছে, আপনার একটা প্রোগ্রাম করেছিলেন, আপনার মনে আছে বোধহয় 3 মার্চ 2023, হাকিবুল, মানে আরাবুলের ছেলে হাকিবুল, দেখুন কি মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিল পরম আইল্যান্ডের কাছে। এবং দেখুন তাকে যখন থানায় নিয়ে যায়, এই আরাবুল ইসলাম শোয়িং হোস্টাইল অ্যাটিটিউড ইনসাইড অফ দ্য পুলিশ স্টেশন, তার ছেলেকে নিয়ে চলে গেল। তার মানে এখন এটা স্পষ্ট হচ্ছে যে শাসক দলের নেতা যারা থাকবে, মন্ত্রী যারা থাকবে, এমএলএ যারা থাকবে, তারা একটা লাইসেন্স নিয়ে নিয়েছে, যা খুশি করবে, অথচ তাদের জন্য। অর্থাৎ আপনি বলতে চাইছেন এই যে শাসক দলের ছত্রছায়া থেকে পুলিশ আইন রক্ষা করবে, সে জানে সেই আইন ভাঙতে পারে, কারণ তাকে ধরার কেউ নেই, যে কারণে শওকত মোল্লার কনভয় থেকে বাতিল গাড়ি নিয়ে পুলিশ গিয়ে সেই গাড়ি ধাক্কা মেরে মানুষ মেরে ফেলছে, তারপরেও এফআইআর নেই। যেই পুলিশ তৎপর নয় এটা আমি বলতে পারবো না, তার কারণ গতকালের ঘটনা পুলিশের তৎপরতা দেখা গিয়েছে। ফলে এই দ্বিচারিতা কেন, এই প্রশ্নটা আরো একবার আমরা তুললাম। অনেক ধন্যবাদ আপনাকে। আজ যে খবর আপনাদের দেখাচ্ছিলাম, যে শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় যে যুবকের মৃত্যু হলো, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা যোগাযোগ করেনি তার পরিবারের সঙ্গে। আর এই নিয়ে ক্ষোভে ফুঁসছে মৃত তাজ মোহাম্মদের পরিবার। ময়না তদন্তের পর আজই এই মোহাম্মদ তাজউদ্দিন বা তাজ মোহাম্মদের দেহ তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে। অনেক স্লো গাড়ি চালায়, হেলমেটও পরে থাকে, কেমন করে মেরে দিল আমার স্বামীকে। ওনার গাড়ি দিয়ে হয়েছে তো একটা কুকুরও মারা যায়, তো মানুষ দেখতে যায় জীবিত আছে কি মারা গেছে, ওনারা যদি নিয়ে এসে দেখে নিত, ট্রিটমেন্ট আরম্ভ করে দিত, আমার স্বামীকে ভালো করে দিত, উনি নিয়ে আসতো তো তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়ে যেত না, ভালো সুস্থ হয়ে যেত। উনি যদি নিয়ে আসতো, ওনার গাড়ি দিয়ে যদি হয়ে থাকে। আমরা আর কিচ্ছু চাই না, আমরা নির্জীবিত একটা মানুষের জীবন থেকে বেশি কিছু নেই। আমরা ওনার কাছ থেকে বিচার চাই, আর কিচ্ছু না। আমরা মুখ্যমন্ত্রী দিদির কাছ থেকে আমরা বিচার চাই।
আপনি দেশের মুখ্যমন্ত্রী, আপনি সবাইকে সবকিছু পরিচালনা করেন, আপনি এটার বিষয় দেখতে হবে। আমরা ওই লোককে আমরা চাই না। আমাদের জীবন দিয়েছে, আমাদের শাস্তি চাই ওরা, আমরা ওনাকে কিছুতেই ছাড়বো না, আমরা ছাড়বো না ওনাকে, যেভাবে হোক উনি এই মুহূর্তে আমাদের কাছে এসে স্যালেন্ডার করুন, আমাদের কাছে স্যালেন্ডার করতে হবে ওনাকে। এমএলএ কি করে একজনের প্রাণ নিয়ে নিল? এমএলএ মানুষের প্রাণ দান করে, এমএলএ কি করে প্রাণ নিয়ে নেবে? আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, তার দায়িত্ব কে নেবে? পুলিশ কে নেবে? আর এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা ঠিক কি বলছেন শোনাই আপনাদের। আমি ওনারা খুবই তো মর্মাহত, আমরাও খুবই এই বিষয়টা মর্মাহত। নিশ্চয়ই আমরা যোগাযোগ করব, আমরা মানবিক দিক থেকে পরিবারের পাশে থাকবো। আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন, পাইলটটা হচ্ছে সরকারি পাইলট। আমার সামনে ঘটনাটা ঘটেছে, ইনসিডেন্ট যেভাবে অ্যাক্সিলেটর যেভাবে নিয়ে গেছে, ড্রাইভারে কিছু করার ছিল না। তো গাড়ির কাগজপত্র সম্পর্ক বিষয়ে যদি জিজ্ঞাসা করতে হয়, আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন। পুলিশের উদাসীনতা এখানে একটা কাজ করে। এটা সম্পূর্ণ পুলিশের বিষয়, এই বিষয়টা আমি কোনো কথা বলতে পারবো না, কারণ এটা প্রশাসনিক বিষয়। আমার সহকর্মী সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সত্যজিতের কাছে চলে যাবো। সত্যজিৎ, এই মোহাম্মদ তাজউদ্দিনের পরিবার তো রীতিমতো ক্ষুব্ধ, তারা বলছেন কোথায় বিধায়ক, একবারও তো দেখা করতে আসেননি। শুধু তাই নয়, যখন এই দুর্ঘটনা ঘটে সেই সময় যদি তৎক্ষণাৎ যদি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতো, হয়তো তাদের পরিবারের ছেলে বেঁচে যেত। এমনই রীতিমতো ক্ষোভে ফুঁসছেন তারা। একেবারেই পরিবার যে বিষয়গুলি তুলে তারা অভিযোগ করছেন এবং ক্ষোভে ফুঁসছেন, সেই বিষয়গুলো নিয়েই আমরা কিন্তু শওকত মোল্লাকে জিজ্ঞাসা করেছিলাম। আর সেই বিষয়ে শওকত মোল্লা যেটুকু জানি, আসবার পরে তারপর যে প্রেসক্রিপ্ট আছে সেটা সম্পূর্ণ হওয়ার পরে সেই পরিবারের পাশে তিনি দাঁড়াবেন এবং সর্বতভাবে তাদের পাশে থাকবেন। পাশাপাশি আরো একটি যে বিষয়, যে গাড়ির স্বাস্থ্য বিষয়ক, সেই বিষয়টা তিনি কিন্তু পুলিশের ওপরেই দায়িত্ব পেয়েছেন, যে পুলিশের ব্যাপার, পুলিশ বিষয়টা দেখবেন এবং তাদের যে পরিবারের যে ক্ষতি হয়েছে সেই বিষয়টা তিনি সমবেদনা জানিয়েছে। ফলত বলা যেতে পারে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়ে পরিবারের যে ক্ষোভ, একদিকে যেমন সংগত ক্ষোভ রয়েছে, পাশাপাশি কিন্তু শওকত মোল্লার পক্ষ থেকে তাদের পরিবারের পাশে থাকার কথাও তিনি কিন্তু আজকে জানিয়েছেন। ধন্যবাদ সত্যজিৎ।